নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি এর আগে বহুবার আলোচনা করেছি, তবু আজকে একটা আলোচনা রাখবো বর্তমান যে সময়টা চলছে তার পরিপ্রেক্ষিতে। কারণ 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এই 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ কিন্তু অতীব তাদের পাওয়ার রয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায়, বা বর্তমান আমাদের যে যুগের মধ্যে দিয়ে রয়েছি সেই ঘোর কলিযুগে এর প্রভাব অপরিসীম। কেমন? এবং এই দুটো ছায়াগ্রহ হচ্ছে, এক হচ্ছে রাহু, এক হচ্ছে কেতু। রাহু আমাদের জন্মছকের রাহু এবং কেতুর জন্ম বৃত্তান্ত নিয়ে বহুবার আলোচনা করেছি, তবুও একটু বলে দিই। কারণ রাহু এবং কেতু কিন্তু দুজনেই একই ব্যক্তি, মানে একই প্রাণ থেকেই কিন্তু তৈরি। এবং এদের যখন সেই অমৃত সুধা পান করতে গেছিল, মানে সে চালাকি বলা না, মানে এরা খুব চালাক ছিল, এবং সেই চালাকির দ্বারা মহৎ কাজ করতে গেলে যদি ধরা পড়ে যায় তাহলে সাংঘাতিক অবস্থা হয়েছে, এবং সেটা সেই মতো এর ক্ষেত্রেও তাই হয়েছিল। এবং তাকে যখন খণ্ড করে দেওয়া হয়েছিল গলার থেকে, তখন একটা হয়েছিল রাহু আর একটা ধরটা হয়ে গেছিল, তাকে বলা হয়েছিল কেতু। তাহলে এটার অনেক বৃত্তান্ত আমি বলে দিয়েছি, কিন্তু আজকের আমার মেন বিষয় রয়েছে এই রাহুর প্রভাবটা আমাদের মানব জীবনে বা প্রত্যেক জাতক জাতিকার মধ্যে কতটা পজিটিভ দিচ্ছে, কতটা নেগেটিভ দিচ্ছে। কারণ এদের কিন্তু পজিটিভ এনার্জিও রয়েছে, এর নেগেটিভ এনার্জিও রয়েছে, কিন্তু বৈশিষ্ট্যগত জায়গার থেকে এরা কিন্তু সুযোগ সন্ধানী, এই রাহু এবং কেতু। আমি আজকে আলোচনা করব শুধুমাত্র রাহুকে নিয়েই। কারণ রাহুর আমাদের এই 27টা নক্ষত্রের মধ্যে রাহুর কিন্তু নির্দিষ্ট কোনো ভাব নেই, যেভাবে অবস্থান করে সেই ভাবের ফল দেয়। কিন্তু কোনো বায়ু রাশিতে এরা যদি যায় তাহলে সেখানে তুম্বস্থ ফল, মানে ভালো ফল দেয়। তুম্বস্থ ফল বললেও ভুল হবে, ভালো ফল দেয়। কিন্তু এটা আবার বিতর্কিত জায়গা। বলা হচ্ছে যে রাহুর অবস্থান সেই মিথুন রাশিতে সে ভালো ফল দেয়, তুম্বস্থ ফল দেয়। আবার কেউ বলছে বৃষ রাশিতে রাহু তুম্বস্থ ফল দেয়। কিন্তু এই বৃষ রাশি মিথুন রাশির মধ্যে এখানে বিশেষ করে বলা হচ্ছে যে আদ্রা নক্ষত্র, অর্থাৎ এই মিথুন রাশিতে যে আদ্রা নক্ষত্রের কানেকশন পাবে, এবং সেখানেও কিন্তু রাহু বিশেষভাবে পজিটিভ ফল দেয়। কারণ ওই আদ্রা নক্ষত্রটা রাহুর নিজের নক্ষত্র, 6 নম্বর নক্ষত্র। আর তারপরে হচ্ছে 15 নম্বর নক্ষত্র, সেটাও বায়ু রাশিতে অবস্থান করছে, এবং সেই তুলা রাশিতে এই 15 নম্বর নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্র, এখানেও রাহু ভালো ফল দেয়। তারপরে 3 নম্বর নক্ষত্র যেটা রয়েছে শতবিশা নক্ষত্র, এবং এই শতবিশা নক্ষত্রতেও কিন্তু রাহু ভালো ফল দেয়। এবং এই শতবিশা নক্ষত্র কুম্ভ রাশিতে কানেকশন পাচ্ছে, এবং সেখানে কুম্ভ রাশিতে যদি যে নক্ষত্রগত যে জায়গাটা পাবে সেটাতে বেশি প্রবল ফল ভালো দেবে এই রাহু। তাহলে এইটা মোটামুটি একটা কানেকশন পেল। এবং এর সঙ্গে সঙ্গে রাহু অনেক ক্ষেত্রে অনেক ভাব, কারণ 12টা ভাবের মধ্যে আমি তো 3টে ভাব বললাম, তার মধ্যে আরও 9টা ভাব রয়েছে। তাই 9টা ভাবেও কিন্তু কোনো কোনো জায়গায় ভালো ফল রাহু দিয়ে থাকে, এবং কখনো কখনো খারাপ ফলও ম্যাক্সিমাম জায়গায় দিয়ে থাকে। তার মধ্যে কন্যা রাশিতে কিন্তু বলা হচ্ছে রাহু ভালো ফল দেয়। কন্যা রাশি অর্থাৎ কন্যা, তুলা, এই জায়গাগুলো কিন্তু কম্বিনেশন কানেকশনের মধ্যে আসলো। কিন্তু রাহুর নির্দিষ্ট চরিত্র রয়েছে তার, কারণ সেই রাহু বা কেতু সে পরিণত কেন হলো, তার যদি আপনি ব্যাক ক্যালকুলেশন করেন, সে এই জায়গায় কেন আসলো, কিভাবে আসলো। অর্থাৎ রাহু যাদের গ্রহগত কানেকশন রয়েছে, যেভাবে কানেকশন পেল সেই ভাবটাকে এই কি করে, সেই জাতক জাতিকা চালাকি বুদ্ধির মাধ্যমে নিজেকে ওই জায়গাটাকে একটা কিছু অ্যাচিভমেন্ট করার চেষ্টা করে। সেটা যদি দ্বিতীয়ভাবে হয় তাহলে সেই চালাকির মাধ্যমে অর্থ রোজগার করার চেষ্টা করে, সেটা যদি পঞ্চমভাবে হয়
তাহলে সেই চালাকির মাধ্যমে জ্ঞান অর্জন করার চেষ্টা করে। সেটা যদি তার ক্ষেত্রে নবমভাবে হয়, তাহলে সেই চালাকির মাধ্যমে অনেক ক্ষেত্রে অনেক কিছু অ্যাচিভমেন্ট করার চেষ্টা করে। এবং কখনো কখনো এরা গুরুজনদের সঙ্গেও কিন্তু অনেক সময় চালাকির মতো বা অনেক সময় কিন্তু দেখবেন যে মিথ্যা কথা বলে অনেক কিছু অ্যাচিভমেন্ট করার চেষ্টা করে। আবার সেটা যদি জন্মছকের সপ্তমভাবে হয়, তাহলে তার বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক কিছুর গোপনীয়তা, অনেক কিছু গোপন তথ্য সেগুলো বহিঃপ্রকাশ না করেই সে কিন্তু এই জায়গাগুলোয় ইনভলভ হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু, অর্থাৎ রাহু যেখানে গিয়ে অবস্থান করলো সেই অবস্থান জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব করতে থাকবে। এটা রাহুর ধর্ম, রাহুর চরিত্র। কারণ দেখবেন যে একটা চরিত্র বলে একটা জায়গা রয়েছে, আর একটা জায়গায় তাকে নিয়ে গিয়ে তাদের অ্যাকশন, তার অ্যাক্টিভিটি, সেগুলো একটা আলাদা। দেখবেন একটা মানুষের তার চারিত্রিক কিছু বৈশিষ্ট্য রয়েছে খারাপ, কিন্তু সেই মানুষটাকে এমন একটা জায়গায় গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, তার এমন কিছু কাজের মধ্যে ইনভলভ করে দেওয়া হয়েছে, সে ওই জিনিসটা ভাবতেই পারছে না, মানে তার মাথায় আনতেই পারছে না তার, কিন্তু সুযোগ পেলে কিন্তু সেই নিজের সেই বৈশিষ্ট্যটা সেখানে ফুটিয়ে তুলতে পারে। সেই জন্য এদের ক্ষেত্রে কিন্তু সাবধানে চলতে হবে। তাই এটা হচ্ছে রাহুর কানেকশন বললাম। এবার রাহুর গ্রহগত কানেকশন বললাম না, যে গ্রহের সঙ্গে কানেকশন পায়, রাহু যদি অশুভ হয় তাহলে কিন্তু পরিণতি অন্যরকম হয়। কারণ দেখবেন যে এখন মানে আমাদের এই ঘোর কলিযুগের, অর্থাৎ এই কলিযুগের 5000 বছর পার করে এসে আমরা ঘোর কলিযুগে পড়ে গেছি। এই ঘোর কলিযুগে রাহু আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে মানে প্রভাবিত করছে। রাহুর সঙ্গে আর একটা গ্রহ রয়েছে, শুক্র গ্রহ, সেটা আজকে নিয়ে আলোচনা করব না, আমি এর আগে আলোচনা করেছি। তা রাহু যদি এদের সঙ্গে, অর্থাৎ এই রাহুর প্রভাবটা বর্তমানে বেশি রয়েছে। রাহু কি কি করে, তাদের চারিত্রিক কি বৈশিষ্ট্য একটু দেখে নিই। প্রথম অবস্থায় রাহুর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এরা চালাকির মাধ্যমে মহৎ কাজ করতে গিয়ে ফেঁসে যায়, অনেক সমস্যার মধ্যে পরিণতি হয়ে যায়। এবং এই রাহু সময় বিশেষ মিথ্যা কথা বা মিথ্যার আশ্রয় নেয়। বিষয়টা কিন্তু একই রকম, কিন্তু এটাও কিন্তু অন্যরকম ক্রিটিক্যাল। রাহু আনলিমিটেড তার চাহিদা তৈরি করে, অর্থাৎ সে যদি সৎ পথে পরিচালিত হয় তাহলে সেই সৎ পথটা আনলিমিটেড জায়গা নিয়ে যায়, মানে সে একটা মহান ব্যক্তিত্ব জায়গা তৈরি করে দেয় তার। সে যদি অসৎ পথ হয় তাহলে সেই রাহুই তাকে জীবনের একদম একটা নিম্নমানের একটা কীট পতঙ্গের সঙ্গে সেই মানব সমাজকে পরিচালনা বা তারকে তুলনা করে দেওয়া চলে, বা তার পশু সুলভ তার মধ্যে আচরণ নিয়ে আসে। তাহলে সেটাও কিন্তু আনলিমিটেড জায়গা, তার মানে আনলিমিটেড চাহিদা। কখনো রাহু তাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, কখনো তাকে খারাপ জায়গায় নিয়ে গিয়ে খারাপ প্রভাবিত করছে। অর্থাৎ একটা জাতক জাতিকা সে অসৎ পথে রোজগার করার একটা প্রবণতা যদি তার মধ্যে থাকে, তখন সেক্ষেত্রে যদি রাহু যদি অ্যাক্টিভ থাকে সেই মুহূর্তে, কারণ কোন গ্রহ অ্যাক্টিভ, সব গ্রহ কিন্তু অ্যাট এ টাইম অ্যাক্টিভ থাকে না। অ্যাক্টিভ থাকার ক্ষেত্রে তার দশা অন্তর্দশা কানেক্ট করে। অর্থাৎ একটা জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করেছে, সেই জন্মগ্রহণ সংলগ্ন সেই সময়কাল থেকে তার দশা শুরু হয়ে যায়। সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে সে প্রভাবিত হয়, এবং ওই চন্দ্রটা যে নক্ষত্রগত কানেকশন পেয়েছে তার কিন্তু অধিপতির দশায় থেকে সে তার জীবন দশা শুরু হয়। তাহলে রাহুর যখন দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা বা সূক্ষ্ম দশা কানেক্ট করবে, তখন সেই রাহু গ্রহটা অ্যাক্টিভ থাকবে, আর তখন কিন্তু তার মধ্যে এই প্রবণতাগুলো তৈরি হবে। তার মধ্যে যদি অনেস্টি জায়গা থাকে তাহলে সে আরো ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আর যদি কোনো খারাপ জায়গা থাকে তাহলে সেটা কিন্তু তার আরো খারাপ দিকে তাকে প্রভাবিত করবে, এবং সমাজের একটা কীট বলে বিবেচ্য হবে একটা সময়। তাহলে এগুলো কিন্তু রাহু করায়। রাহু আনলিমিটেড। আমি এই যে আনলিমিটেড যেগুলো নেগেটিভ রয়েছে সেগুলো অনেক কিছু রয়েছে তার মধ্যে, অনেক কিছু,
কিন্তু সেখান থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। দেখবেন একটা ব্যক্তি তার আনলিমিটেড চাহিদা, কি চাহিদা না, তার কামনা বাসনার চাহিদা। কামনা বাসনা শুধু সেক্স ম্যাটারটা না, কামনা বাসনা অনেক কিছু ডিপেন্ড করে। কখনো সেই ব্যক্তি দেখা গেল যে তার একটা স্বপ্ন রয়েছে, তার একটা পরিকল্পনা রয়েছে, তার দেখা গেল যে তার তার সমস্ত কিছু উচ্চ বিলাসিতার জায়গা রয়েছে, তার একটা বড় ভালো গাড়ি কেনার জন্য তার মধ্যে একটা কামনা বাসনা রয়েছে, তার মধ্যে তার বাসনা রয়েছে সে হয়তো একটা খুব ভালো বাড়ি করবে, তার সেটা বাসনা রয়েছে, সে হয়তো বিদেশে গিয়ে বা বিদেশে যাবে, ভ্রমণের সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে, এগুলো তার বাসনার মধ্যে চলে, প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে। যদি খারাপ দিকে টান নেয় তাহলে খারাপটা হয়ে যাবে, ভালো দিকে নিয়ে গেলে ভালোটা হবে। তাহলে সেই জিনিসগুলো রাহু কিন্তু আনলিমিটেড দিকে নিয়ে যায়। অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে সে আনলিমিটেড ভ্রমণ করাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আবার কখনো কখনো এই সকল জাতক জাতিকারাই, অর্থাৎ এই রাহুর নেগেটিভ ভাইব্রেশন, এমন সময় দেখা গেল সে একটা সময় রাজা ছিল, হঠাৎ করে সে এমন একটা ফকিরির জায়গায় নিয়ে গেছে তাকে, সে তার দৈনন্দিন খাবার পর্যন্ত সে জোগাড় করতে পারছে না। হয়তো মানুষের সামনে ফিটফাট হয়ে থাকছে, কিন্তু আলটিমেটলি তা নাই, তার ওই কানেকশন রয়েছে। একটা মানুষ দেখবেন যে হয়তো নেশা করত, রাহুর দশাটা শুরু হলো, রাহু অবস্থান করছে যার জন্মছকের হয়তো অষ্টমে, হয়তো দ্বিতীয়, তাহলে সেই দ্বিতীয়ের কানেকশন সেটা যদি চন্দ্র কানেক্টেড হয়ে যায়, তাহলে সে দেখা হলো তখন মদের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সময় সে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করছে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, বাড়ির লোকগুলো শেষ পর্যন্ত তাকে নিয়ে অসহ্যহীন একটা পরিবেশ তৈরি করে ফেলছে। তাহলে এগুলো অনেক সময় করে ফেলে কখন হয়, তখন যখন ওই রাহু অ্যাক্টিভ থাকবে। এবং এই নেগেটিভ রাহু আমাদের জীবনে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সমস্যায় ফেলে দেয়। এগুলো গ্রহগত কানেকশনও থাকে, আমি তো ভাবগত কানেকশন কয়েকটা বললাম, গ্রহগত কানেকশন আরো মারাত্মক জায়গা দেয় রাহু। দেখবেন যে একটা জাতক জাতিকার জন্মছকের কানেকশন অনুযায়ী যদি রাহুর পজিটিভ ভাইব্রেশন দেয়, দেখবেন যে দেখালো অনেকের পঞ্চম ভাবে রাহু রয়েছে, এরা কিন্তু ভীষণভাবে ট্যালেন্ট হয়, তাদের প্রতিভা রয়েছে ভীষণ পাওয়ারফুল। তারা আর 10টা ব্যক্তি যে চিন্তা ভাবনা করবে তার নিজের মধ্যে সেটা ইনট্যাক্ট রাখতে পারে, সেই চিন্তা ভাবনাটা এতটা পাওয়ারফুল থাকে। এবং এরা খুব চালাক হয়। এরা দেখবেন যে অনেক সময় এই রাহু যদি ওই পঞ্চম ভাবটা পাওয়ারফুল জায়গায়, পজিটিভ জায়গা থাকে, তাহলে দেখবেন রাজহাঁস দেখেছেন, রাজহাঁস দেখবেন এদের বন্ধুর সংখ্যা অনেক থাকলেও ওই রাজহাঁসের মতো ঠিক ওই দুধ আর জল মিশ্রণ করে দিলেও শুধু দুধটা সে টেনে নিয়ে চলে আসবে আর জলটা ছেড়ে দিয়ে আসবে। এবং এরা যদি যখন বন্ধু বান্ধবদের সঙ্গে মিশবে তখন ওই পজিটিভ জিনিসটাই কালেক্ট করবে, যেটা সঠিক সেটা কালেক্ট করে নিয়ে চলে আসবে। দিয়ে তারপরে দেখবেন সেই বন্ধুর থেকে জীবন মানে তার ডিসকাস্ট, অর্থাৎ তার জীবন থেকে সেই বন্ধুকে সরিয়ে দেবে। তাহলে এরকম কিন্তু তৈরি হয় এগুলো পঞ্চমের কানেকশন। এবং এই পঞ্চমে রাহু বলা হয় এদের পূর্ব জন্মের কিছু অশুভ কর্ম, কিছু শুভ কর্মের কানেকশন দেয়, এবং তার কারণে তার পঞ্চমে রাহু হয়। পঞ্চমে রাহু থাকলে অনেক সময় এরা পূর্ব জন্মের এমন কিছু খারাপ কর্ম করে, তাদের এই জন্মেও কিন্তু তাকে ভোগ করতে হয়। কি ধরনের ভোগ করতে হয়? দেখবেন অনেক রিলেটিভ থেকে এরা আলাদা হয়ে যায়, ডিটাচ হয়ে যায়, এবং এরা চালাকির মাধ্যমে মহৎ কাজ করতে গিয়ে অনেক সময় ধরা খেয়ে যায়। তাহলে এগুলোও কিন্তু রয়েছে, অর্থাৎ ভালোও রয়েছে, খারাপও রয়েছে। এই রাহুর সঙ্গেই যদি জন্মছকে আপনার চন্দ্র কানেক্টেড হয়ে যায়, তাহলে এরা বলা হয় গ্রহণ দোষ। সেই সকল জাতক জাতিকারা উচ্চ আকাঙ্ক্ষী হয়, এদের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া এদের মধ্যে থাকে, কিন্তু বাস্তবে সেটা রূপ পায় না। বসে বসে যারা চিন্তা করে
অ্যাক্টিভ হয় না। তারা চিন্তা করে ঘুমিয়ে ঘুমিয়ে, শুয়ে শুয়ে, সে কালকে আমি এই করব, এইভাবে করব, ওইভাবে করব, এটা কমপ্লিট করব। কিন্তু ওই কালকের ওই সাকসেসের সময়টা তার জীবনে আসে না, কারণ সেই মুহূর্তে গিয়ে আবার পরের দিনই সে তার ওই মাথার ওই চিন্তা ভাবনাটা বাইরে ফেলে দেয়। তাহলে এইভাবেই করতে থাকে, কিন্তু এদের বুদ্ধি নিয়ে বহু মানুষ জীবনের উন্নতির শিখরে চলে যায়। এটা রাহুর কম্বিনেশন। আবার এই রাহু যদি মঙ্গল কানেক্টেড হয়ে যায়, তাহলে এরা কিন্তু ছন্ন ছাড়া জীবনযাপন করে, অর্থাৎ জীবনের প্রত্যেকটা স্টেপ এদের ছন্ন ছাড়া পরিণতি হয়। একটা জিনিস করতে গেল আর একটা জিনিস হয়ে গেল, ভাবেইনি তার এই জিনিসটা জীবনে সেরকম জায়গায় আসবে। এবং এই ছন্ন ছাড়া জীবনযাপন জীবনের প্রত্যেকটা স্টেপে পরিবর্তন করতে শেখায়। কখনো পেন পরিবর্তন করে, কখনো খাতা পরিবর্তন করে, কখনো বই পরিবর্তন করে, কখনো তার লাইফ পার্টনার পরিবর্তন করে, কখনো বন্ধু পরিবর্তন করে, বান্ধবী পরিবর্তন করে। এইভাবে জীবনে সে পরিবর্তন করতে করতে চলে, এবং একসময় গুরুজন যারা আজ রয়েছে তাদেরও কিন্তু পরিবর্তন করে নিতে চায়, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে চায় না। এই হচ্ছে ছন্ন ছাড়া জীবন। এবং এরা পরিবর্তন করতে করতে শেষ পর্যন্ত নিজের উপার্জনের জায়গাটাও পরিবর্তন একাধিকভাবে করে। এবং এটা যাদের জন্মছকে আছে তারা জীবনে কোনোদিন প্রতিষ্ঠা পায় না। কানেকশন আমাদের জীবনের ফল দেয়। আমি বারবার বলি, গ্রহ নক্ষত্র আমাদের জীবনকে প্রতিভাই তিনি পরিচালিত করে, এবং আমাদের জীবন সেইভাবে পরিচালিত হই। কখনো কখনো এই গ্রহের সঙ্গে, শুক্রের সঙ্গে যদি এই রাহু কানেকশন হয়ে যায়, এবং সেটা যদি দ্বিতীয় থাকে, বা শুক্রর সঙ্গে যদি দেখা গেল যে এই রাহুর কম্বিনেশন সপ্তমে থাকে, শুক্রের কানেকশন অনুযায়ী রাহুর কানেকশন পঞ্চমে থাকে, বা কম্বিনেশন তৈরি হয়, তাহলে এরা ব্যভিচারী চিন্তা ভাবনা চলে এদের। একাধিক প্রেম জীবনে আসে, একাধিক সঙ্গ জীবনে আসে, একাধিক বিবাহের পরেও বিবাহ বহির্ভূত সম্পর্কে এরা জড়িয়ে যায় এবং পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায়। জীবনে প্রত্যেকটা স্টেপ ধরা খায়, আবার তাদের শিক্ষা হয় না, পরবর্তীতে স্টেপ আবার নেয়, এবং এর কারণে তারা জীবনে অনেকটা পিছিয়ে পড়ে। চিন্তা ভাবনা, পরিকল্পনা তাদের বাস্তবে রূপ দেয় না। তারা সবসময় যখনই এই সুযোগগুলো পায়, তখন তাদের চিন্তা ভাবনা তাদের ব্রেনটাকে ওই দিকে প্রভাবিত করে বলে এরা জীবনে কোনোদিন সাকসেসের শীর্ষে পৌঁছাতে পারে না। এবং এরা বিশেষ বিশেষ ক্ষেত্রে অর্থের দিকেও কিন্তু ধাবিত হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু কম্বিনেশন, কানেকশন। তাই রাহু যাদের জন্মছকে অনেকের ক্ষেত্রে ভালো দেয়, অনেকের ক্ষেত্রে খারাপও দেয়। দেখুন, রাহুর কম্বিনেশন কানেকশন আর কেতুর কানেকশনে অনুযায়ী আমাদের বলা হয় কাল সর্পদোষ। যে কাল সর্পদোষ জীবনের একটা সময় আসে প্রচুর অর্থ দিয়ে দেয়। কাল সর্প এই যোগ কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। আপনার ক্ষেত্রে খারাপ যদি থাকে বা ভালো যদি থাকে, দেখবেন যে কারোর ক্ষেত্রে প্রচুর অর্থ দিচ্ছে, আবার যখন নিয়ে নিচ্ছে আপনাকে নিঃস্ব বানিয়ে, আপনাকে ভিখারি বানিয়ে দিয়ে চলে যাচ্ছে। সেই পর্যন্ত দৈনন্দিন জীবনের অর্থ রোজগার করার মতো ক্ষমতা আপনার নেই। হাতের একটা হয়তো সামান্য কিছু একটা কিনতে যাচ্ছেন, যেটা আপনার প্রত্যেক দিনের প্রয়োজন, সেটার জন্য অন্যের কাছ থেকে আপনার হাত পাততে হবে, এবং এমনকি আপনার প্রিয় মানুষগুলো আপনার থেকে দূরে সরে চলে যাবে। কাল সর্পদোষ এতটাই ভয়ানক আপনার জীবনে, এবং এটা রাহু কেতুর কম্বিনেশনে তৈরি হয়। গ্রহগত অবস্থান খুব পাওয়ারফুল। আবার দেখবেন যে শাপির দোষ, এই রাহুর সঙ্গে শনির কানেকশন হয়ে যায়। এই শাপির দোষ যাদের জীবনে আছে, দেখবেন যে লাস্ট স্টেজে গিয়ে আপনার হওয়া জিনিস হবে না, আটকে থাকবে, হতে হতে লাস্টে গিয়ে বাধা। আবার এই রাহু আর মঙ্গল আপনার জন্মছকের অষ্টম বা দ্বিতীয়ের কানেকশন থাকলে অতীব ভয়ানক। কারণ আপনি আপনার জীবনের এমন কিছু নেশার মধ্যে আসক্ত হয়ে যাবেন, যেটা জীবনের কেন আপনি আপনার সমাজ থেকে আপনি বিতাড়িত হয়ে যেতে পারেন। তাই সেই ক্ষেত্রে আপনি সাবধান। কারণ এই রাহু এবং মঙ্গল আমাদের জীবনকে, মানে মঙ্গলের এক ধরনের ধর্ম, মঙ্গল হচ্ছে
হঠকারী সিদ্ধান্ত নেয়। মঙ্গল হচ্ছে সাহসী জায়গাকে প্রভাব বিস্তার করে, রাহু আরো সাহস বাড়িয়ে দেয়। মঙ্গল তার হঠকারী এবং তার সাহসিকতার জায়গায় যখন রাহু কানেকশন করে, তার সেই হঠকারী সিদ্ধান্ত এবং সাহসিকতা বাড়িয়ে দেওয়ার জন্য সে যে কোনো কাজ মুহূর্তের মধ্যে করতে পারে, সে খারাপ হোক ভালো হোক। এবং যদি এই দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাবকে কানেক্ট করে, তাহলে জানবেন যে এরা সাধারণত জীবনের এমন কিছু কাজ, অর্থাৎ অপোজিট সেক্সের সঙ্গে এমনভাবে কানেক্টেড হয়ে যায় যেটা সমাজের ক্ষেত্রে একদম নিম্নমানের কাজের মধ্যে কিন্তু যুক্ত হয়ে পড়ে। এবং এই সময় এই কানেকশন তার সাজা স্বরূপ এমনকি ফাঁসি সমতুল্য বা ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে, যেটা হচ্ছে ধর্ষণ। এই ধরনের কাজের মধ্যে এরা লিপ্ত হয়ে পড়ে। সুতরাং যাদের ক্ষেত্রে রয়েছে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এগুলোর প্রত্যেকটা আপনাদের জন্মছকের গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশন সঠিক না হলে এই জায়গাগুলো কিন্তু সেটা সঠিক হতে হবে। সেই জন্য আপনার জন্মছকের সেরকম যদি কানেকশন থাকে বা আপনার সন্তানের, তাহলে অবশ্যই তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। আর এই রাহুর কম্বিনেশন অনেক সময় বুধ কানেক্টেড হয়, দেখবেন আপনার সন্তান মিথ্যা কথা বলছে, বারংবার মিথ্যা কথা, এবং আপনার সামনে এমনভাবে মিথ্যা কথা প্রেজেন্ট করছে আপনি ধরতেই পারবেন না। কারণ এই কম্বিনেশনটায় খারাপ জায়গা দেয়, এবং সেটা জন্মছকের কারোর ক্ষেত্রে যদি পঞ্চম চতুর্থ হয়, ভাগ্যস্থানে কানেক্ট হয়, একাদশের কানেকশন হয়, তাহলে এটা কিন্তু খুবই কঠিন একটা জায়গা তৈরি হবে তার জন্য। আবার কখনো কখনো সপ্তম জায়গায় যদি দেয়, তাহলে তার আগামী দিনের বিবাহিত জীবন খুব চরম অশান্তির মধ্যে প্রভাবিত হবে। এইগুলো কিন্তু হয়। তাহলে এইগুলোর কম্বিনেশন আবার বলছি, খুব কেয়ারফুল। এই মঙ্গলের সঙ্গে যেমন বললাম, শুক্রের সঙ্গে যেমন বললাম, বুধের সঙ্গে বললাম, বৃহস্পতি যেমন বললাম, বৃহস্পতি হচ্ছে সেটা আমাদের কি দেয় না, গুরুচণ্ডাল, সেই গুরুজনদের কথা শুনবে না, রাহু কানেকশন করে ফেললে। শনি বললাম, এবং রবি, অর্থাৎ এই রবির সঙ্গে যদি রাহুর নেগেটিভ ভাইব্রেশন, আবার বলছি কিন্তু প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা গ্রহ যদি নেগেটিভ ভাইব্রেশন দেয় রাহু, তাহলেই আপনার এই জায়গাগুলো তৈরি হবে। কি? তাহলে আপনার গ্রহণ দোষ। রবি হচ্ছে দেখবেন যে আকাশে যখন সূর্য জল 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 করছে, যখন গ্রহণ হয় দেখবেন তখন ওই সূর্যকে হঠাৎ করে দিনের বেলায় অন্ধকার করে দেয় ঢেকে। তাহলে আপনার মধ্যে প্রতিভাটা রয়েছে, কিন্তু সেই প্রতিভা বিকশিত হতে দেয় না। আপনি আপনার জীবনে একটা ছায়াচ্ছন্ন জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হন। তাহলে এগুলো প্রত্যেকটার তার প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। আর রাহুর যদি আপনার নেগেটিভ এনার্জি দেয়, রাহু যদি আপনাকে অশুভ ফল দেয়, তাহলে আপনি কিন্তু জীবনে কোনোভাবেই সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আপনাকে বারংবার আপনাকে টলিয়ে দেবে, বারংবার আপনাকে সমস্যায় ফেলবে, বারংবার আপনাকে ভুল সিদ্ধান্ত নিয়ে আপনার চরম অশান্তির মধ্যে নিয়ে যেতে পারে। এবং এই রাহুই আপনার জীবনের এমনকি এমন কিছু পরিণতি আনতে পারে, জেল হাজত বাস পর্যন্ত করে পারতে। আবার এই রাহু মঙ্গল অষ্টমের কানেকশন কখনো কখনো আপনার জীবনে হানি পর্যন্ত নিয়ে আসতে পারে, অর্থাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা ভয়ানক একটা পরিণতি আনতে পারে। সেটা আপনি কিন্তু বা আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন, এই রাহুর প্রতিকারের জন্য অবশ্যই কিন্তু মা ছিন্নমস্তার সঠিক পুজো পাঠ এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ক্রিয়া রয়েছে। দশম মহাবিদ্যার তিনি হচ্ছেন ষষ্ঠ দেবী, তাই সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধানও রয়েছে। কারণ এই রাহু যেমন নেশায় আসক্ত করে দেয়, রাহু যেমন বদমেজাজি করে দেয়, রাহু যেমন
এমন কিছু অর্থ নষ্ট করে দেয়। বিভিন্ন ক্ষেত্রে রাহুর কিন্তু কানেকশনগুলো রয়েছে, সেই জন্য আপনাদের এগুলো থেকে নিজেকে সতর্ক থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে যথাযথ তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। সেই জন্য বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যে প্রেডিকশন ছিল সবগুলো মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজে হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়।
কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম টগরপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি
এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাকাছি দেখলেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ এখানেই বলতে চাইছেন, তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।